জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে সে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটি মেয়েকে রোজ রোজ মারধর করতে? জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, নিহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি। হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নিহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর যখন সবসময় শুয়ে থাকতো, তখন নিহাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভিতরে অন্য একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভোলে না। নিহা যখন রোজ সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতো, জয় তখন শুয়ে খুব মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয়ের প্রতি নিহার সেবা মুখ দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু নিহার প্রতি সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল, তার চেয়ে হাজার গুণ বেশি মুগ্ধ হয়েছে নিহার চাল চলন আর এসব পারহেজগারিতা দেখে। আসলে জয় কখনো নিহার চাল চলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা, আর সেই সময়টুকু থাকতো সেটুকুতে নিহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময় ছিল না ওর। সময় অনুযায়ী অনুসন্ধানী চোখ থাকতো নিহার দিকে, যাতে পদে পদে নিহার দোষ ধরতে পারে আর নিহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন ৩ দিনে জয় বুঝে গিয়েছে নিহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নিহা যেভাবে পাগলের মতো ছুটোছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নিহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতে পারে না। আর তখন থেকেই নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নিহা ওর কাছাকাছি থাকছিল আর নিহার সবকিছু ও তো কাছ থেকে দেখলো, তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে নিহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনেই জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো চুপ থাকতে পারলো না, নিহাকে ধমক দিয়েছিল। কিন্তু নিহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নিহার প্রতি যা রাগ হয়েছিল যেন সব উবে গিয়ে একরাশ অপরাধ বোধে ঘিরে ধরলো জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধ ক্ষমা হবে না, বাট তারপরও বলছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখেই বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো কেউ ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করিয়েন না। নেহা, গেও, ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবি বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলেই, হাই সোসাইটিতে বসবাস করলেই, পার্টি ক্লাব এসব নিয়ে সবসময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মর্জিত পোশাক আশাক পরে, যাদের চলচলন সুন্দর, যাদের আচরণ ব্যবহার সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো, স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পাকের কোরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশ্লীলতার চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছে থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছে থেকে চোখে পড়লো, তখন আমি বুঝতেই পারলাম যে এতদিন আমি হিরো ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটছিলাম। আসলে হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। শুধু আমি নই, তুমিও যাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও।
তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুভ। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নেহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। যাও। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে নিচ থেকে পাটি বালিশ সরিয়ে দ্রুত খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ থেকে জয় মুচকি হাসল। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বলল তখন তো ঠিকই শুনলো। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। নিহা তখনও ওপাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাকে এক পেশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নিহা খানিক কেঁপে উঠল। চমকালো বেশ, কারণ এই প্রথম জয়কে স্পর্শ করছে, তাও আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নিহার কেঁপে ওঠায় জয়ের বোধগম্য হয়েছে হয়তো, তাই তো নিহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই এই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাই তাহলে আমার থেকে একবার নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলছো মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরো জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ নামটা শুনলে জয়ের পুরো শরীরটা আগে জ্বলে ওঠে। কিন্তু নিহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যকার ব্যাপারটা, তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নিহাকে নিজের বাহুর বন্ধন থেকেও ছাড়ালো না, বরং সেভাবেই ধরে রেখেই বলল, ওইসব মিরাটিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পারসন এখানে অ্যালাউ না। মীরা আপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। হাই, বললেন না তো? মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে, আপনি তো মীরা আপুর অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসেন, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী। তাই আপনাদের মাঝে এমন একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নেহা, একবার বলছি না ওইসব কথা ছাড়তে, তারপরও বরাবর কেন একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্ক খুব ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, আরেকটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরাপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে এই কয়দিনে ওনার সাথে কথা বলতেও দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থায় মীরা আপু একবার আপনাকে দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নেহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসিনি, শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছি। যে আমাকে নিজে মারতে চেয়েছিল, সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনা শুধু ছিল নিহার কথায়। কি হলো, চুপ করে আছেন যে? কু- কু- কই চুপ করে আছি? ভাবছিলাম কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলে এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে, সে অন্য কারোর হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ বিছাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হাই, সত্যি আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতে বলতে জয়ের ভিতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নিহা কোনো প্রত্যুত্তর করতে পারলো না, কারণ জয়ের কথাগুলো শুনে নিহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে। নিহা জানে না জয় কেন কথাগুলো বলছে, কিন্তু কথাগুলো তো একটা কথাও মিথ্যে না। আসলেই তো এই শহরে মানুষ চেনা বড় দায়। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমায় ধোকা দেবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নিহার কেন যেন কোনো প্রশ্নের করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে, তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল।
নিহা কিছু করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নিহার মুখের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোতে নিহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, নিহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি হেসে নিহার কপালে একপাশে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আরো কিছু সময় নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নিহাকে শক্ত হাতের বাঁধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সে। পরদিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগে ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নিহাকে নিজের সাথে লাফটানো অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটে উঠল জয়ের। নিহা এখনো গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। যদিও প্রতিদিন নিহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা। সে জানে নিহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নিহাকে মারধর করতে বলে নিহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নিহাকে ভোরে না উঠতে। তবু নিহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত, কারণ নিহার সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল, ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য সে সকাল সকাল উঠে যেত। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে উঠতে পারতো না, সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো, চর লাথি আর বেল্টের আঘাত এসবই জুটত কপালে। কতগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কে নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর এদিকে মেয়েটিকেই কিনা সে এতদিন ধরে অত্যাচার করে গেছে। কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেন যে ওর ভালোবাসার আশায় নিহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নিহার ঘুম ভাঙল। তখন জয় নিহার দিকে অপলক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে নিহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতামতা গলায় বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ নিহার কথায় জয়ের ঘোর কাটল। নিহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কই কিছু না। বলে নিহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে দেওয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলো 7:30 বাজে। নিহা বেশ অবাক হলো। আজ সে 7:30 পর্যন্ত ঘুমিয়েছে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নিহা তো চোখ খুলে ওকে সজাগে পেয়েছে, ওই বা কেন ডাকলো না? কথাগুলো ভেবেই নিহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় দুহাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল। অনেক আগেই। নিহার অবাকের মাত্রাটা এবার আরো বেড়ে গেল। নিহা ভেবেছিল জয় হয়তো তখনই ঘুম থেকে উঠেছে, কিন্তু জয়ের কথা শুনে নিহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নিহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে ওঠে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগেই তো ছিলেন, আমাকে ডেকে দিলেই তো পারতেন। ধুর, আজই সব চোখে ঘুমে ভর ধরেছে। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবীর চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবো। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো, সে কিনা এই কথা বলছে? আজকে নাকি ইচ্ছে করে ডাকিনি। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট সেটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকর মনেই হবে, মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না, হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নিহা তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকেই ঝেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নিহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতু করে। তাই ঋতু ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? আজ হঠাৎ আমার কি হলো জানি না, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হবার পর। আজ হঠাৎ এতক্ষণ কোত্থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলে নিহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এতে চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকমই হয়। তুমি তো আর ইচ্ছে করে দেরিতে ওঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু? নাস্তা রেডি করতে দেরি হলে মা বুঝে যাবেন যে
আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবেন। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি, তোমাকে কিচ্ছু করতে পারবে না। বড় সাহেব আছেন না, ওনার সামনে তোমারে কিচ্ছু করার সাহস আছে নাকি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছুই বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতি সূচক মাথা নাড়ালো। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা, একটা কথা কই ভাবি, নিহা চুলার উপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল। সেসব নাড়াতে নাড়াতেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না, এমনিই বলতেছিলাম। আগে তো সবসময় তোমার লাগে পশুর মতো আচরণ করতো, কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজতো। তো তাই জানতে চাইছিলাম আর কি, এখনো আগের মতোই করে নাকি? না, তেমন কিছু করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক, ভালোই হলো। ভাইজান তোমার লাগে আগের মতো করে না শুই না আমার যে কি খুশি লাগতেছে। এইবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নিহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ তো এসব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পিছন পিছন জেসিও নামছে। তিনজনে ডাইনিং এর কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনো টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাগলেও শায়লা বেগম যেন রাগে পুরো দস্তুর আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নিহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নিহাকে না ডেকে ঋতুকেই ডাকছে। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো, হয়তো আজ ঘুম থেকে উঠতে লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে সাদের মতো না চেঁচিয়ে হয়ে বসো, না হয় কিচেনে গিয়ে দেখো আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেনি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলের নাস্তাই আনতে পারলো না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময় আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা কইরা দিয়েন। আসলে আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এখন এতক্ষণ হইল। নন, খাওয়া শুরু করেন। ঋতুর সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নয়, সরি হবে। ওই হলো আর কি। এই তো মম, এসে গেছে নাস্তা, এইবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগে মেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নিহাও চলে এসেছে হাতে চায়ের ফ্লাক্স নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কিরে মা, তোর হাতে চায়ের গ্লাস কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? নিহা মুচকি হেসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা, ওই আসলে নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম, আর তখনই দেখলাম ঋতু একা একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের ফ্লাক্সটা যেন আমাকে দেয়, আর কিছু না। ও, সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়েই 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যেই মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পর্যন্ত পছন্দ করেন না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নেহা তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, বাবা, উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনই না। খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর যাবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে, অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অলরেডি লেট হয়ে গেছি। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরোটা শেষ করে যাও।
সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিংয়ের পর না হয় অফিসে খেয়ে নেব। আসছি আমি। বলেই রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলো না। উনি নেহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরো বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। হুম, আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শেখায়নি যে শ্বশুরবাড়িতে বেলা করে ঘুমাতে নেই? নাকি সেটাও শিখিসনি? অবশ্য শিখবি বা কি করে? শিক্ষা থাকলে তো শিখবি। গিয়েও ছোট লোক কোথাকার। শাশুড়ির কথা শুনে নিহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছু বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনিয়েও শায়লা বেগমের রাগ যেন কমলো না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটাও ওনার সহ্য হলো না। কি হলো নবাব যদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করছিলি যে সকালে ঘুম থেকে উঠতে পারিস না? রাতে কি শরীর বিলিয়েছিলিস যে এতক্ষণ ঘুম থেকে উঠতে লাগলো? মম, তুই চুপ থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি, তোকেও বশ করে নিয়েছে। নয়তো ওর সাহস কি করে হয় নবাবজাদির মতো এত বেলায় ঘুম থেকে উঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নেহা রুমে যাও। নিহা তবুও ঠায় দাঁড়িয়ে রইল। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো? কি বললাম? কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নিহা এবার কেঁপে উঠল। ছলো ছলো চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল, রুমে যাও বলছি। নিহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল, কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয় জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবার ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতেই নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বললেন, জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বইয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুক কমে যাচ্ছে। জয়! চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জান না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে, তাই বলি তুমি ওকে এত কথা শোনাবে? তাও আবার এমন বিচ্ছিরি কথা, যা যে কোনো মেয়েই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটিবার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো ওর হয়ে কথা বলবি? ওই গেও ছোট লোকটা কি তোকে বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুইও চুপচাপ থাকতিস, আর এখন কি না তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করছিলাম, অমানুষ ছিলাম। এখনো হয়তো অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ এ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি ভুল করতাম না, আর এমন অমানুষও হতাম না, আর না নেহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরও দেখো, আজ সে আমি এইখানে বসে আছি, সেটা ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারোর সময়ই ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারোর আছে? এখন আমার কি মনে হয় জানো মাম? আমার মনে হয় এই বাড়িতে ড্যাড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমায় একা কাটাতে হতো না। যদি আমার আপনজন হতো তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেত না। আচ্ছা জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মাম তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে।
কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মাম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে, এসব এখন বলেই বা কি লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা মম, পরের বার থেকে নেহাকে কিছু বলার দুঃসাহস যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নিবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না। আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ডেড। কথাগুলো একেবারে বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। গত পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটারই একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওর মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাতো, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ওই গেয়েও ছোট লোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম, দেখলে নেহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়ছে? প্রথমে ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইয়াকে হাত করলো। এমন হলে তো ড্যাড কিংবা ভাইয়া কেউই তোমার কোনো কথা শুনবে না, ওই ছোট লোকটার কথাই শুনবে ওরা। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার উপর আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন, জেসি, চুপ করবি তুই? বারে, তখন ভাইয়া এতগুলো কথা বলে চলে গেল, তুমি কিছু বললে না, আর এখন আমাকে একটুতেই চুপ করিয়ে দিচ্ছ। শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জয় রুমে এসে দেখলো নিহা জানালার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নিহার বোধগম্য হলো না হয়তো, তাই তো এখনো ঠায় বাইরের দিকে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা। হঠাৎ জয়ের গলা শুনে নিহা হক চুকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নেহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নিহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নিহা এতটা ভয় পেত না ওকে দেখে। নিহাকে দেখে এখন আর মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নিহার উভয় বাহুতে হাত রাখতেই নিহা আটকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঢোকও গিলে নিয়েছে ইতিমধ্যে। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নিহাকে এমন অমানসিকভাবে পশুর মতো করে মারতো যেন নিহা সত্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নিহার ব্যাপারটা বুঝতে পেরে আদুরে গলায় বলল, নিহা, ভয় পাচ্ছ কেন? নিহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি হেসে নিহার বাহু ছেড়ে দিয়ে 2 হাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নিহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয়ে আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখলো, শান্ত গলায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শ পর্যন্ত কেঁপে উঠছো? আমি কি এতটাই খারাপ? নিহা আমতা আমতা গলায় বলল, আমি কেউ কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল।
আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরও বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কিনা আমাকে দেখেই কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো অত্যাচার করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা এইসব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে খাবার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে। বলেই জয় নিহাকে ছেড়ে খাটে গিয়ে বসলো। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নিহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে। তাই জয় ওকে খাবার আনতে বলায় নিহা এবার বেশ অবাক হলো। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসেছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নিহার, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল খাবার আনতে। আর খানিক বাদেই ফিরে আসলো রুটি আর ভাজি নিয়ে। জয় তখনও বিছানায় বসেছিল। নিহাকে দেখে সে একটু নড়ে চড়ে বসলো। নিহা এসে রুটি আর ভাজির প্লেট দুটো জয়ের সামনে রাখলো। তারপর বলল, নিন তাড়াতাড়ি খান, নয়তো ওষুধে দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি বসবো কেন? বসতে বলেছি, বসো। নিহার কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নিহার দিকে ঠেলে দিয়ে বলল, নাও খাওয়া শুরু করো। নিহা অবাক হয়ে জয়ের দিকে তাকালো। অবাক হয়েই বলল, আমি খাওয়া শুরু করবো মানে? আমি তো আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নেব। নিজে খাবে নাকি আমার হাতে খাওয়াই দিব? কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নেই খাওয়াই দিতে। তুমি আমাকে 1 মাস খাওয়াই দিতে পারলে আমি একদিন খাওয়াই দিতে পারবো না? নিহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নিহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিংয়ে নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে। আবার না খেলে নিজের হাতে খাইয়ে দেবে বলেও ট্রিট দিচ্ছে। সবই কি বাস্তবে ঘটছে, নাকি নিহার কোনো ভ্রম হচ্ছে, নাকি পুরোটাই একটা স্বপ্ন? নিহা এইসবই ভাবছিল। নিহার ভাবনার সুতো ছিল জয়টাকে। নেহা, বাই এনি চান্স তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা ওয়েট, আমি খাওয়াই দিচ্ছি। বলেই যেই না জয় হাত বাড়ালো, অমনি নিহা বাদ সাধলো। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলেই নিহা তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। নিহার কাণ্ড দেখে হেসে ফেললো জয়। বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ওষুধ কিভাবে খাবেন? আমার কোনো ক্ষুধা টুধা লাগেনি, তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিংয়ে খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার আনতে বললেন কেন? ওই যে বললাম, তোমার জন্য বললে আনতে না, তাই আমার জন্য বলে আনলাম। আমার জন্য এখানে আনতে বলার দরকার কি ছিল? আমি তো কিচেনে গিয়েও খেতে পারতাম। এখন থেকে তার হচ্ছে না ম্যাম। মানে? মানে হলো এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিং রুমে বসে একসাথে খাবে। বলেই জয় মুখে কয়েকটা ঔষধ পুড়ে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে নিল। তারপর আবারও নিহার সামনে এসে বসলো। নিহা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নিহা এবার খাওয়া দাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার কয়েকটা তার ছিঁড়ে গিয়েছিল? মানে? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবোল তাবোল বকছেন, বিশেষ করে কাল থেকে তো আরো বেশি আবোল তাবোল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডক্টর দেখানো উচিত। আমার কথাগুলো তোমার আবল তাবল মনে হয়? নিঃসন্দেহে। এখনো তো তেমন কিছু করিনি, আর অমনি মাথার তার ছিঁড়ে গিয়েছে বলছো? এর থেকে বেশি কিছু করলে তখন কি করবে? এর থেকে বেশি কিছু মানে? কিছু না, তুমি এসব বুঝবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়, খেতে খেতেও তো কথা বলা যায়। আপনার কথার জন্য খেতে আর পারছিলাম কই। কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তে নিহা জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকালো না, আর মাথাটা নিচু করে ভীতু গলায় পড়ল। না মানে মানে আসলে হয়েছে, থাক। আর না মানে আসলে নকল করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে যেটা মনে আসবে সেটাই মুখে বলে ফেলবে, তাহলে দেখবে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। পুরো দিনটা নিহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্নাবান্না আর জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্য দিয়ে দিনটা কেটে গেছে। রাতে সবার
ডিনার করতে ডাইনিংয়ে বসেছিল। আর নিহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তোমাকে কি বসার জন্য ইনভাইটেশন দিতে হবে? জয়ের কথা শুনে নিহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকালো। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছি মনে নেই? তাড়াতাড়ি বসো। এ মানে তখনই নিহার কথায় ফোরন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়, ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও না হয় পরে খেয়ে নেবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ হাত ছাড়া আছে। আই থিঙ্ক সবাই নিজেদেরটা নিজেরাই নিয়ে খেতে পারবে, তাই না ড্যাড? একদম। নিহা, সবাই নিজেই নিয়ে খেতে পারবে, তুমি এসে বসে পড়ো। নিহা বুঝতে পারলো ডাইনিংয়ে বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই অজ্ঞতা জয়ের কথা মান্য করেই জয়ের পাশের চেয়ারটিতে এসে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন, জয়, একটা কথা মানতেই হবে, অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নতি হয়েছে। বাবার কথার প্রত্যুত্তরে জয় কিছু বলল না, শুধু বাম হাতে মাথা চুলকে লাজুক হাসলো। শায়লা বেগম তো এসব দেখে রেগে ফেটে পড়ছেন। উনি রাগে খাবারগুলো এমনভাবে চিবোচ্ছেন যেন আস্ত একটা ইট চিবাচ্ছেন। গতকালের মতো আজও নিহা 1 চামচ ভাত নিয়েছে, তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগেই জয়ের প্লেটে মাছ মাংস একসাথে তুলে দিয়েছে। নিহা কিছু বলতে গিয়েও জয়ের চোখ রাঙানো দেখে ভয় আর বলতে পারল না, বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে আর দেখছে নিহার খাওয়াগুলো কত সুন্দর করে খাচ্ছে। জয় নিহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে, কাল রাতে বলার পরও, এমনকি আজ সকালে বলার পরও ডাইনিংয়ে বসলো না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে বলাতে আজও ড্যাং ড্যাং করতে করতে নাচতে নাচতে এসে পাশে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেওয়াতে মাথায় চড়ে বসতো। আর নিহা, ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরও এখনও আমাকে জমার মতো ফাই। যেমনটা আগে ছিল এখনও ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিয়ে হয়তো সেই সবের অনেক ঊর্ধ্বে। ওর সবকিছু যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন, আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না। আর সবার থেকে আলাদা বলেই হয়তো ড্যাডের ওকে ভালো লেগেছে। ড্যাড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে ওকে আমার জন্য বেটার মনে করছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নিহা সবার আগে খেয়ে উঠে গেল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, তবে জয় যাওয়ার আগে নিহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো, আর হ্যাঁ, আজ চা আনার দরকার নেই। বলেই জয় উঠে রুমে চলে গেল। নিহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও ডাইনিং পরিষ্কার করে কিচেন গুছিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তাও আবার গভীর মনোযোগ দিয়ে। ও রুমে আসাতে জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। নিহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হঠাৎ কারো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকালো। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? তাহলে কি এত ভাবছেন বলেন তো? না, তেমন কিছু না, বসো না। নিহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আর চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না। জানবো? জয় এতক্ষণ ভাবলেশীন ভাবে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। নিহার মুখে চা আনার কথা শুনে এবার নিহার মুখ পানে তাকালো। প্রতিদিন চা করে আনতে তোমার বিরক্ত লাগে না? এসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব। আনবো? না। কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলছিলাম, আর তুমিও বিশ্বাস করে নিলে। মানে? মানে হলো, আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও তেমনই ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারে, আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার অভ্যাসটা আমার কোনো কালেই ছিল না, তাই আজ চা আনতে বারণ করলাম। ও নিহা, বলুন। আচ্ছা থাক, কিছু না। বলতে চেয়েও বলছেন না যে, কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো? বালাই স্যার, আমি আপনার উপর রাগ করবো কেন?
সত্যি তুমি আমার উপর রেগে নেই তো? না, কারণ আপনার উপর রাগ করার মতো অধিকার আমার নেই। নিহার মুখে অধিকার নেই শব্দটি শুনে জয়ের বুকটা ধক করে উঠল। নিহার নিজেকে এতটা পর ভাবে ওর থেকে যে রাগ করারও অধিকারটা নেই বলছে। অবশ্য বলাটা স্বাভাবিক, কারণ ও নিজেই সেই অধিকারটা কেড়ে নিয়েছে নিহার থেকে। যদি বলি আমি সেই অধিকারটুকু দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নাই। বড্ড বেশি দেরি হয়ে গেছে যে। এমন করে বলছো কেন? আমরা চাইলে কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না। আমাকে একটিবার সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। মায়া বাড়িয়ে খিলাম। কারণ ছায়া হয়ে থাকতে চাই তোমার পাশে। সেটা কখনোই সম্ভব নয়। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ খেয়েছি। কথা ঘোরাচ্ছো তাই না? সব প্রশ্নের উত্তর খুঁজতে যান না, যান ঘুমিয়ে পড়ুন। বলে নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নিহা নিচে বিছানা করার জন্য যেই না পাটি নিতে গেল, অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নেহা তাড়াতাড়ি বিছানায় এসে শাও। যদি পাটি হাতে নিয়েছো তো তাহলে আই শিওর পাটি কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি আসো। নিহা আর সাহস করে পাটিটা বিছাতে পারল না, কারণ জয় সেই ধমক দিয়েছে। নিহা তো তখনই জমে গিয়েছে। নিহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটাকে নিয়েও না আর পারি না। গত 1 মাস উভয় দিয়েও কথা বলার পরও আমার একটা ধমকও যেন ওর পুরো পৃথিবী থমকে যায়। আচ্ছা আমার ভয়টা কি ওর মন থেকে কখনোই যাবে না? কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নিহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নিহা অপাশ ফিরে শুয়েছিল। জয় এটা দেখে মুচকি হেসে নিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে নিহার কোনো ভাবান্তর হলো না, সে আগের মতোই ঠাই শুয়ে রইল। জয় আরেকটু নড়েচড়ে নিহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল, নেহা, হুম। আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর তো কয়েকটা দিন তো আছে, এত মারা বাড়িয়েন না, তখন আবার নিজেরই কষ্ট পাবেন। হোয়াট? আর কয়েকটা দিন আছো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলেই জয় নিহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ড্রিম লাইটের আলোতে নিহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নিহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নিহাও কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্থির দৃষ্টি রেখে হেসে বলল, অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিসে গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকদিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেদিন তোমার চলে যেতে হবে, তাই না? তাই? হুম। অনেক সাহস হয়ে গেছে না? মানে? মানে হলো সাহস করে ঘর থেকে 1 পা বাইরে রেখে দেখাও, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এমা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নেহার কথা দিয়ে কথা রাখিনি, সেটা আজ পর্যন্ত হয়নি, তাই আমার যেতেই হবে। এই জন্যই তো বলছি এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোথাও যাবে না তো কোথাও যাবে না, ব্যাস। এর থেকে একটা কথাও বেশি শুনতে চাই না, বুঝছো? বলেই হেসে নিহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নিহার গাল ছুঁয়ে দিতেই জয় হঠাৎ কিছু একটা ভেবে 1 মিনিট বলেই জয় হঠাৎ মাথাটা একটু উঁচু করে নিহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো। জয়ের এহেন কাজে নিহা তো বেশ অবাক। নিহা অবাক হয়েই জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমনভাবে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নিহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করলো নিহাকে, নিহা, তোমার তো জ্বর এসেছে। তোমার জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না, আমার জ্বর হতে যাবে কেন? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যা বলবে না। আমি কালকেও খেয়াল করছি তোমার শরীর গরম, বাট ভেবেছিলাম এমনি গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও দেখছি তোমার শরীর সেমভাবে গরম হয়ে আছে। তোমার জ্বর হয়েছে আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো আমার কিছু হয়নি, আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আপনি শুধু শুধু টেনশন করছেন। আচ্ছা এখন ঘুমান তো, অনেক রাত হয়েছে। বলে নিহা জয়কে জোর করে আবারও শুয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার।
এবার কিন্তু আমার ঘুমটাও নষ্ট হচ্ছে। দেরি হলে আমার আবার সারা রাত ঘুম আসবে না। আপনি কি চান আমি সারা রাত না ঘুমিয়ে থাকি? না না, আমি সেটা কেন চাইবো? তুমি ঘুমাও। ধন্যবাদ। বলে নিহা ওপাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকে বাঁচতেই নিহা ঘুমানোর ভান করেছে। নিহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক, নিহার জ্বর এসেছে, তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নিহার শরীরে জ্বরটা প্রায় মাস 5 ধরেই আছে। নিহা গত 5 মাস ধরেই প্রায় খেয়াল করেছে ওর হুটহাট জ্বর এসে যায়, আর রাতের বেলায় জ্বরটা একটু বেশি অনুভূত হয়। তবে শরীরের উপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নিহা সেটাকে কোনো আমলে নেয় না। হয়তো এমনি গা গরম হয় আর ওর মনে হয় যে জ্বর এসেছে, এই ভেবে নিহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন ফ্লোরে থাকায় সেটা জয়ের দৃষ্টিগোচর না হলেও কাল যখন জয় ওকে পাশে শুতে বলল, তখন ব্যাপারটা জয়ের থেকে আর লুকিয়ে রাখতে পারল না। কাল যখন জয় নিহাকে জড়িয়ে ধরল, তখনই জয়ের মনে হলো নিহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণেই নিহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ হয়ে আছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভূত হলো, জয়ের সন্দেহ হলো। সাথে সাথে নিহাকে চেক করতে লাগলো, কিন্তু জয়ের সন্দেহটা নিহার যুক্তির মাঝে চাপা পড়তে বাধ্য হলো। মাঝখানে কেটে গিয়েছে আরো 15টা দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হলো সে অফিস যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরো একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক। কিন্তু জয়ের জোরাজুরিতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিস জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করলো না। আর সেটা হলো জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথেই মীরাকে আর শিহাবকে অ্যাটেম্প টু মার্ডার দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর শিহাব জেলে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়াদয়া দেখালো না। যেখানে ওকেই মেরে ফেলতে চেয়েছিল সেখানে মায়াদয়া দেখিয়ে কি লাভ? আর সবচেয়ে বড় কথা সেটা হলো জয় এখন নিহাকে প্রচন্ড ভালোবাসে। সে তো নিহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকতো তখন তো নিহাকে পাশে বসিয়ে রাখতো, আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম হলেও 8 থেকে 10 বার কল করে কথা বলবে নিহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নিহা তখন রুমেই ছিল, কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নিহার আর রান্নাঘরে যাওয়া হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নিহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছু করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়া এখন একদম কমে গিয়েছে বললে ভুল হবে। একেবারে বাইরে যেতে পারছে না বললেই চলে। জয় রুমে এসে দেখলো নিহা বিছানায় বসে ওরই কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুচকি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নিহা দরজার দিকে তাকালো। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল, মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার এক পাশে রেখে নিহার মুখোমুখি গিয়ে বসলো। তারপর শাড়ির হাতে গোটাতে গোটাতে হেসে বলল, মনে হলো এই যে এখন আর রান্নাঘরে যেতে পারছো না, ঘরে কোনো কাজ হাতে নিতে পারছো না, তাই বললাম আর কি, এখন ছুটি চলছে নাকি? তবে আমি খুব খুশি, আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নিহা একটা শার্ট তুলে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার উপর আয়রন করতে করতে বলল, তার মানে আপনি চেয়েছিলেন আমি যাতে ঘরের কোনো কাজ না করতে পারি আর রান্নাঘরে যেন যেতে না পারি, তাই না? সে আর বলতে, আমি বললেও তো তুমি কোনোদিনও শুনতে না, উল্টো আমার সাথে জেদ করে আরো বেশি করে করতে, তাই বুদ্ধি কাটালাম আর কি। এদিকে ড্যাডের বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ, তাই বলে এমন করবেন? জানেন ঋতু একা হাতে সব কাজ করতে অনেক কষ্ট হয়। আমি যখন করতাম তখন তো হেল্প পাওয়া সত্ত্বেও আমি নিজে হাঁপিয়ে যেতাম, আর এখন তোকে একাই সব করতে হয়। আমি একটু হাতও লাগাতে পারি না। কিচেন দিকে যাচ্ছি দেখলেই বাবা পাশে রেখে বসিয়ে রাখে। ভালোই তো, শ্বশুর আর বৌমা মিলে গল্প করবে। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আর একজন কাজের মেয়ে নিয়ে আসবো। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নেহা, একটা কথা বলো তো, কি কথা? তুমি এত মহৎ কেন? মোটেও না। আমাকে মহৎ বললে মহত্বের কে বলবেন? সেটাই, মহৎ মানুষের কি আর নিজের প্রশংসা শুনতে পছন্দ করে? এনিওয়ে, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি।
বলেই জয় ওয়াশরুমে চলে গেল। নিহারও আয়রন করা শেষ, তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। আর খানিক বাদে ফিরল হাতে চায়ের কাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নিহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝোলানো টাওয়েলটা স্ট্যান্ডে রেখে খাটে ধপাস করে বসে পড়ল। জয় জানতো নিহা ওর জন্য চা আনতেই রুম থেকে বেরিয়েছে, কারণ এই 3 দিন প্রতিদিনই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে ঢুকলে নিহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় এটা চা যেন জয়ের জন্য সোনায় সোহাগা। আর সেটা যদি হয় নিহার হাতের, তাহলে তো কোনো কথাই নেই। নিহা যে খুব ভালো চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করতো না তখন থেকেই মানত। নিহা জয়ের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রুমের টুকটাক কাজ করতে লাগলো। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা নিহা, তোমার কি এখনো সব গোছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি, আর তুমি এখনো কি এত গুছগাছ করছো বলো তো? এই রুম থেকে যখনই গেস্ট রুমে সেটেল করছিলে তখনও তো একদিনেও সব গুছগাছ হয়ে গেছিল, তাহলে এখন এত সময় লাগছে কেন? নিহা আলমারির কাপড়গুলো গুছাচ্ছিল, ওইগুলো আলমারিতে রাখতে রাখতেই বলল, আর এইসব রুম চেঞ্জ করার কারণে গুছকাজ করছি না। রুমের গুছকাজগুলো গতকালই হয়ে গেছে। আসলে আলমারিটা একটু অগোছালো হয়েছিল, তাই গুছাচ্ছিলাম। ও, এরপর নিহা আর জয় আরো টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। রাত 9টা বেজে 10 মিনিট। সবাই ডাইনিং রুমে বসে রাতের খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেবই নতুন নিয়ম করেছেন রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নিহাও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখনই রায়হান সাহেব গলা খাঁকারি দিয়ে বলে উঠলেন, জয়, বলছিলাম যে এখন তো তুই অফিস সামলাচ্ছিস, আর আমিও অবসর পেয়ে গেছি। আর কয়দিনই বা একা একা সময় কাটাবো বল? এবার তো একজন খেলার সাথী আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এই বিষয়ে কথা বলিনি, বাট এখন তো তুই সংসারিক হয়ে গেছিস। আই থিংক এবার আমাদের ঘরে নতুন আর একজন সদস্য আসার সময় হয়েছে। আমার কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথী চাই, এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নিহা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবা এসব কি বলছে? খেলার সাথে চাই মানে? বললেই এসব এসে যাবে নাকি? আর ওদের মধ্যে তো এখন তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখন তো নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিটাই ঠিক করতে পারলো না, আর বাবা বলছে নাকি খেলার সাথী চায়। এসব ভেবে জয়ের তো রীতিমতো বিষম লেগে গেছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখি বসেই ছিলেন। ছেলের বিষম লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা, পানি খা। তোর হঠাৎ ভীষণ লাগলো কি করে? জয় পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কি রে জয়, তোর হঠাৎ কাশি উঠলো কেন? নাকি তোর ড্যাডির কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারলো ওর মম কিছু বোঝাতে চাইছে, কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই একটু নর্মাল হয়ে বলল, না মম, তেমন কিছু না। জয়, বিষম লাগলে হবে না, আমার কথাটা কিন্তু মাথায় রাখবি। আমি খুব দ্রুত খুশির সংবাদ শুনতে চাই। নিহার তো এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাবাও না কি সব বলছে, এভাবে কেউ খোলাখুলি বলে? নিহা জানে শ্বশুরমশাই তার অনেক ফ্রেন্ডলি, কিন্তু তাই বলে সবার সামনে এইভাবে ইজ্জতের ফালুদা করবে? নিহার যেন লজ্জায় কলা দিয়ার খাবার নামছেই না, তবুও কোনো মতে খাবারটা শেষ করলো। একটু পর খাবার খাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। রাহেন সাহেবও রুমে চলে গেছেন। এটার একটা সুযোগ ঋতুকে ডাইনিং আর কিচেন গুছোতে একটু সাহায্য করার। গত 2টা দিন ধরে শুধু এই সময়েই ঋতুকে একটু সাহায্য করতে পারে নিহা। বাকি সময় তো কিচেনের ধারে কাছেও যেতে পারে না। নিহাকে কিচেনে দেখে ঋতু অবাক হলো না, বরং হাসি মুখে বলল, ভাবি, তুমি এমন কেন? কেন? এই যে মানুষ সুযোগ খুঁজে আরাম পাওয়ার জন্য, আর তুমি সুযোগ পাইয়েও রান্না করে চলে এসো আমাদের সাহায্য করার জন্য। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও, আমি ততক্ষণ এগুলো ধুয়ে দিচ্ছি। ভাবি, তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইসো কও তো? আমি তো কইরা নিতে পারতাম। এতদিন পর স্বামীর একটু ভালোবাসা পাইছো, রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও তো রুমে যাও, ভাইজান আবার রাগ করবে। এসব আমি কইরা নিব নে। আরে উনি কিছু বলবেন না, তুমি খেয়ে নাও। ঋতু আবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো, আর খেতে খেতেই বলল, তবে একটা কথা কি জানো ভাবি? নিহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা
খুশি খুশি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখে। আমি তো সবসময় দোয়া করতাম যেন তোমার ভাইজান বুঝতে পারে আর যেন তোমারে খুব খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইজান তোমারে মেলা ভালোবাসুক। আল্লাহ আমার কথা শুনেছে। তোমার সুখ দেখা আমার কি যে ভালো লাগে বলে বোঝাইতে পারতাম না। সব সুখ কি আমার কপালে সয় ঋতু? এভাবে কেন করতেছো ভাবি? তার মানে আমি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনো ভালোবাসে না? আসলে ঠিক তা নয়, উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমার কেন যেন ওনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি গত 3 দিনে আমাকে কম হলেও 1000বার ভালোবাসি বলেছেন, কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার সাথে ক্লোজও হতে চেয়েছেন, আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সবসময় আমার মধ্যে একটা বাধা কাজ করে। যখনই আমার সাথে ঘনিষ্ঠ হতে চান, তখন আমি কেন জানি না ওনার করা সব অন্যায়গুলো চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারবো না, কারণ উনি আমার স্বামী, আমার ওপর পূর্ণ অধিকার আছে ওনার। বাট আমার মন থেকে সাই আসছে না ওনার কাছে টানার। ঋতুর খাওয়া শেষ, সেও এবার কাজে হাত লাগালো। ঋতু একজন ম্যাচিউর মেয়ে, তাই সে বুঝে নিহার কষ্টটা। নিহা যতটুকু বলেছে ততটুকুতে সে বুঝে গিয়েছে জয় এখন নিহাকে অনেক ভালোবাসে আর নিহাকে স্ত্রীর অধিকার দিতে চায় সে। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি তো ভাইজানরে ভালোবাসো, তাহলে কেন এত বাধা কও তো? জানি না ঋতু, শুধু এতটুকুই জানি, কারণ 2 দিনের মায়ায় পড়তে চায় না। ঋতু কিছু খুঁজে পেল না নিহার কথার পিঠে বলার জন্য, তাই চুপ করে রইল। প্রায় মিনিট 5 পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেদিনের পর জয়ের জন্য রাতে আর এখন চা আনতে হয় না, কারণ জয় নিজেই বারণ করেছে নিহাকে চা না আনতে। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নিহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এটাই করে প্রতিদিন। নিহা আসার পর আর মোবাইলটা হাতেও নেয় না। আজও তার ব্যতিক্রম হলো না। নিহাকে রুমে আসতে দেখে জয় মুচকি হেসে মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নিহার দিকে চেয়ে রইল। যে চাহনিতে নিহা প্রতিনিয়ত ঘায়েল হয়। শুধু নিহা কেন, এই চাহনিতে যে কোনো মেয়েই অনায়াসে তলিয়ে যেতে বাধ্য। নিহা তো জয়কে প্রথম দেখে এই চোখের মনিতেই আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহনিটা যেন নিহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়। কিন্তু নিহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না, তাই নিজের সুপ্ত আবেগটাকে চাপা রেখে বলল, এমন করে দেখে আছেন কেন? দেখছি ম্যাডামের এতক্ষণে আসার সময় হলো। কি করবো বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুম আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এতগুলো কাজ, তাই ওকে একটু সাহায্য করে আসলাম। কথাগুলো বলতে বলতে নিহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিল। জয় আগের মতো শুয়ে থেকেই বলল, আমার বইয়ের এত গুণ আমি কোথায় নিই বলো তো? আচ্ছা, তোমার এত গুণ কেন? তবু কারোর মন পাওয়ার গুণটা নেই। আদৌ কি তাই, নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকে বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমিটাকেই এখন তোমার করে দিয়েছো। জয়ের কথায় নিহা তাচ্ছিল্য হাসল, হেসে বলল, আজকাল আবেগটা একটু বেশি হয়ে গেছে আপনার, তাই এমন মনে হচ্ছে। আবেগের বশে মানুষের সাদাকেও রঙিন মনে হয়, জানেন নিশ্চয়ই সেটা। মেবি। তাই তো আজকাল শুধু চারিপাশে নেহা নামক অস্তিত্বটাই শুধু খুঁজে পাই। নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা। তাহলেই আর এমনটা হবে না, কারণ কেউ মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই হবে। কথাগুলো বলেই নিহা ওয়াশরুমে চলে গেল। জয় বুঝতে দেরি হলো না, নিহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে। কারণ ওই একদিন নিহাকে বলেছিল যে তোর মতো একটা গেয় মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না, সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তেই জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটাই প্রাপ্য, কারণ এতদিন ও নিহার সাথে যে ব্যবহারটা করেছে তাতে নিহা ভালো করে কথা বলছে, সেটাই অনেক। তবে সে হার মানবে না, যে করেই হোক নিহার রাগটা ভাঙাবে। এবার অন্তত মান অভিমানের পালাটা চুকানো দরকার। কথাগুলো নিজের মনেই গুছিয়ে নিয়ে জয় সোজা শুয়ে পড়ল। খানিক বাদে নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল।
নিহা একটু অবাকই হলো, কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথেই জয়কে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আজ কেন যেন জয়কে জড়িয়ে ধরল না। এইভাবেই কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নিহা ওপাশ ফিরে শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতেই আচমকা জয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। নিহার বুঝতে দেরি হলো না, জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সেই শান্ত চাহনি, সেই শান্ত চাহনির গভীরতায় নিহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে প্রিন পতন নীরবতা, কারোর মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজনই পড়ছে না। দুজনের চোখের দৃষ্টি বিনিময় করেই যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নিহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করলো। জয়ের এমন কোমল স্পর্শে নিহা যেন কেঁপে উঠল, তবে প্রকাশ করলো না সেটা, বরং ঠাই জয়ের চোখে চোখ রেখে শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎ জয় কথা বলল। নেহা, হুম ডাইনিং এ ড্যাড কি বলেছে শুনেছো? হুম শুনেছিলাম। আচ্ছা, আমরা চাইলে কি আমাদের মধ্যে সব ঠিক করতে পারি না? চাইলে কি ড্যাডের ইচ্ছেটা পূরণ করতে পারি না? নিহা নিশ্চুপ। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল। কি হলো, কথা বলছো না যে? আজ রাতটা ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমরা কি চাইলে পারি না সব ভুলে আরেকটা অস্তিত্বর জন্ম দিতে? নিহা কোনো কথা বলল না, আগের মতোই চুপচাপ জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আজ কি কথা না বলার বন্ধ করেছ? কিছু বলছো না যে? আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নেহা। আমি তোমাকে সে অধিকারটুকু দিতে চাই যেটা প্রতিটা মেয়েই চাই। আমি আজ তোমাকে পূর্ণ করতে চাই, তোমাকে নিজের করে নিতে চাই। হবে কি আমার? মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখানে থেকে নিহার ছোট্ট করে বলা মন সায় দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তে জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেল। তার মানে কি, নিহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি। জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেছে। নিজের অজান্তেই নিহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নিহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবুও নিজেকে শক্ত রেখে ধরা গলায় পড়ল। নেহা, তুমি আমাকে এতটা ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল। তাই বলে কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রক্তে মিশে যেতে চাই নেহা, তোমাকে আমার রক্তে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে বেঁধে, বড্ড ইচ্ছে করছে তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তোমাকে নিয়ে ডুব দিতে চাই ভালোবাসার গভীর সাগরে। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলছে আর নিহার গালে আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কোমল স্পর্শে নিহার যেন সারা শরীরে শীতল স্রোত বয়ে গেছে। তবুও নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় পড়ল। আপনি আমার স্বামী, আমার ওপর পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতেই পারেন, আমি বাধা দিব না। নিহার কথাগুলো যেন জয়ের ভাঙা মনটাকে আরো একবার ভেঙে চুরমার করে দিল, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ভাঙা মনটাকে গুটিয়ে নিয়ে মুখে হাসি টেনে জয় বলল। না নেহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমি তোমার কাছে যাই, ততদিন আমি তোমার কাছে যাব না। যেদিন তুমি নিজ থেকে কাছে টানবে আমি সেই দিন অপেক্ষায় আছি। অনেক রাত হয়েছে, ঘুমাও। কথাগুলো বলেই জয় ও পাশ ফিরে শুয়ে পড়ল। নিহার বুঝতে দেরি হলো না, জয়ের কাছে কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কি করবে? মন সায় না দিলে তো আর কিছু জোর করে হয় না। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো। আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলেও এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসায় সিক্ত করতে চান। কিন্তু আমারই বাকি দোষ। আমারও কি ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে? আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিই। তো কেন জানি না ওনাকে না কাছে টেনে নিতে আমার মধ্যে কেন এত সংশয় কাজ করে, কেন একটা বাধা কাজ করে। এখন যে মানুষটা আমার জন্য কতটা কষ্ট পাচ্ছে, আমি তো চাই না মানুষটা কষ্ট পাক। হ্যাঁ, নিহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না, কিন্তু ওরই বা কি করার আছে? ও তো নিজের ইচ্ছায় কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সকালবেলা
আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গিয়েছে। জয় ঘুম ভেঙে চোখ খুলতেই দেখলো নিহা ওর বুকে কুটিসুটি মেরে বেঘরে ঘুমাচ্ছে। জয় এটা দেখে মুচকি হাসলো, কিন্তু জয়ের হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কিছু একটা মনে হতেই জয় দ্রুত নিহাকে বালিশে শুয়ে দিয়ে নিহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথে আটকে উঠলো। নিহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয়ের যেন মুহূর্তেই পুরো পৃথিবীটা থমকে গেল। কোনো উপায়ন্তর না পেয়ে আলতো হাতে নিহার গাল স্পর্শ করে ডাকতে লাগলো, নিহা, নিহা, নিহা উঠো, চোখ খোলো। নিহা, সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমাবে? কিন্তু জয়ের ডাকে নিহার কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। জয়ের যেন এবার টেনশন হতে লাগলো। একে তো নিহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনো ওঠেনি। তার উপর নিহাকে এত ডাকার পরও সাড়া দিচ্ছে না, যেখানে এক ডাকেই নিহার ঘুম ভেঙে যায়। জয়ের দিক বেদিক শূন্য হয়ে এবার আর জোরে জোরে ডাকতে লাগলো নিহাকে, নিহা, নিহা, এই নিহা, নিহা ওঠো। এই নিহা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খোলো, দেখো আমি ডাকছি তো তোমায়। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নিহা, এই নিহা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে, বলে দিচ্ছি। তাড়াতাড়ি চোখ খোলো বলছি। জয়ের এত ডাকাডাকিতেও নিহা কোনো চোখ খুলল না, বরং আগের মতো বেঘরে ঘুমাতে লাগলো। এত ডাকাডাকির পরও নিহার এভাবে চোখ না খোলাটা জয়ের যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। কি করবে কি কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো, ড্যাড, ড্যাড, মম, আরে তোমরা সবাই কোথায় গেলে? এদিকে এসো। নিহা প্লিজ ওঠো। তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার বুঝি টেনশন হচ্ছে না? জয় এত জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে জোরে ডাকছে কেন সেটা দেখতে রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি, এমনকি ঋতু পর্যন্ত ওদের রুমের সামনে চলে এসেছে। জয় বাবা, দরজা খোল। কি হয়েছে? এত জোরে রাখছিস কেন? জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল, ওদেরকে ভিতরে ঢুকতে দিল, কাতর কণ্ঠে বলল, ড্যাড, দেখো না, নেহা কথা বলছে না। ওকে আমি এত করে ডাকছি, তারপর আমার ডাকে সাড়া দিচ্ছে না। হ্যাঁ, আমি মানছি ওর জ্বর হয়েছে, তাই বলে আমার ডাকে সাড়া দিবে না? আচ্ছা, কথা না হয় বলো না, তাই বলে কি চোখ মিলেও দেখবে না? তুমি ওকে একটু বকে দাও তো ড্যাড। নিশ্চয়ই ও আমার সাথে মজা করছে। তুমি তাড়াতাড়ি উঠতে বলো ওকে। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নিহার উপর পড়ল। নিহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। রাহেন সাহেব ছেলের কথা শুনে আর এক মুহূর্ত ও যেন দাঁড়িয়ে থাকতে পারলো না। দ্রুত গিয়ে নিহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, কিন্তু ওনার ডাকেও ফলাফল শূন্য। নিহা আর কোনো রকম সাড়া দিল না, আর না কোনো রকম চোখ খুলল। রায়হান সাহেবের আর বোঝার বাকি রইল না, নিহা সেন্সলেস হয়ে পড়েছে। জয়, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রাহেন সাহেবের কথায় যেন জয় সহ উপস্থিত সবাই অবাক। নিহা সেন্সলেস হয়ে গেছে মানে? জয়ের তো রীতিমতো পুরো শরীর কাঁপছে। ড্যাড, কি বলছো তুমি? নেহা সেন্সলেস মানে? হ্যাঁ জয়, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আমার ফোনটা তো রুমে ফেলে এসেছি। তোর ফোনটা কোথায়? আমাকে দে। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তুই ওকে কোলে তুলে নে, ওকে হাসপাতালে নিতে হবে। এই নাও ড্যাড, আমি নেহাকে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কথাটা বলে জয় দ্রুত গিয়ে নিহাকে কোলে তুলে নিল। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিহাকে নিয়ে বেরিয়ে গেল। পিছনে কে আসলো আর কে না আসলো সেটারও পরোয়া করলো না। হসপিটালের করিডোরে টানা আধ ঘন্টা ধরে চিন্তিত মুখ নিয়ে এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। আর পাশে রাখা একটি টুলে দু হাতে মুখ উঁচড়ে মাথা নিচু করে বসে আছে জয়। দুজনকে দেখে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। দুজনেই বারবার দরজার দিকে তাকাচ্ছে, হয়তো ভিতর থেকে কেউ বেরিয়ে আসার অপেক্ষা করছে। নিহাকে নিয়ে জয় আর রায়হান সাহেব এসেছে। যদিও শায়লা বেগম আসতে চেয়েছিলেন, কিন্তু জয় আনেনি, কারণ রায়হান সাহেব না জানলেও জয় জানে শায়লা বেগম নিহাকে কতটা অপছন্দ করে। তাই জয়ও চায়নি ও মা ওদের সাথে আসুক। কিন্তু জয় তো আর জানে না যে নিহার এমন সেন্সলেস হয়ে পড়াতে শায়লা বেগমেরও খারাপ লাগছে। শায়লা বেগম এতদিন ধরে নিহাকে অপছন্দ করে আসলেও এখন নিহার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা যেন উনি মেনে নিতে পারছেন না। খানিক বাদে দরজা ঠেলে একজন ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব দ্রুত ডক্টরের সামনে গেল। ডক্টর, নেহা কেমন আছে? সেন্স ফিরেছে? আমরা কি নেহার সাথে দেখা করতে পারবো? দেখুন মিস্টার রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনারা শান্ত হন। যদিও এখন পেশেন্টের সেন্স ফিরেনি, তবে আমরা চেষ্টা করছি। আচ্ছা ডক্টর, ওর এভাবে হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার কারণ কি?
দেখুন, এ বিষয়ে আমরা কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে মনে হয় দীর্ঘদিন ধরে খাওয়ার অনিয়ম আর ঘুম কম হওয়ার কারণে এমন সেন্সলেস হয়ে পড়ে আছে। আর তার উপর ওনার শরীরে এখন 100-এর উপর জ্বর, এটা মাথায় রাখতে হবে। তাই আমরা এখন নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছি না পেশেন্টের মেন প্রবলেমটা কি। বাই দ্য ওয়ে, আমি যেটা কারণ আপনাদের কাছে এসেছিলাম, আচ্ছা আপনাদের সাথে কি কোনো মেয়ে এসেছে? আই মিন পেশেন্টের কোনো মেয়ের রিলেটিভ? কেন বলুন তো? না, আসলে পেশেন্টকে কয়েকটা টেস্ট করা হবে, তার মধ্যে পেশেন্টকে হসপিটালে ডিসচার্জ করতে হবে। তাই বলছিলাম আর কি, যদি পেশেন্টকে ডিসচার্জ করার জন্য আমার সাথে কাউকে ভিতরে পাঠান। রাহেন সাহেব একবার ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন, তারপর বললেন, না, আমাদের সাথে তো কোনো মেয়ে নেই ডক্টর। আজ এক কাজ করুন, আমাদের কোনো ফিমেল নার্সকে নিয়ে একটু চেঞ্জ করিয়ে নিন প্লিজ। ওকে, ঠিক আছে। বলেই ডক্টর আবারও ভিতরে চলে গেল। রাহেন সাহেব এবার ছেলের পাশে গিয়ে কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই জয় চমকে তাকালো। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ জয় উঠে বাবাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। রাহেন সাহেব ছেলের অবস্থা বুঝতে পারছেন, তাই তো ছেলের পিঠে সান্ত্বনার হাত রাখতে ভুল করলেন না। বাবার স্নেহে হাতের স্পর্শ সাথে সাথে জয় কেঁদে উঠল, বলল, ড্যাড, নিহার কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে আবার আমার সাথে কথা বলবে তো? শান্ত হ বাবা, নেহার কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখ, নিশ্চয় আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তখন শায়লা বেগম আর জেসির আওয়াজ কানে আসলো। রাহেন সাহেব ছেলেকে ছাড়িয়ে আবার টুয়ে বসিয়ে দিলেন, তারপর ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, টেনশন করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। রায়হান, নিহা কেমন আছে এখন? ডক্টর কি বলেছে? স্ত্রীর প্রশ্ন শুনে রাহেন সাহেব এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডক্টর এখনো সেন্স ফেরাতে পারেননি, কিছু টেস্ট করাতে হবে নাকি, তারপর বোঝা যাবে কি হয়েছে। কি বলছো? আধ ঘন্টা হয়ে গেছে, এখনো সেন্স ফেরেনি মানে? এতক্ষণ সেন্সলেস থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুমি ডক্টরকে বলনি যে করেই হোক সেন্সটা ফিরিয়ে আনতে? ডক্টর কি আমার থেকে কম বুঝবেন নাকি? ওনারা যেটা ভালো মনে করে সেটাই তো করবেন। আগে দেখি রিপোর্টে কি আছে, তারপর না হয় ডক্টরকে যা বলার বলবো। শায়লা বেগম স্বামীর কথার যুক্তি খুঁজে পেলেন, যার কারণে উনি সম্মতিসূচক মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন। জেসি এতক্ষণ ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ভাই কেমন বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে ওরও এবার খারাপ লাগতে লাগলো। কিছু সময়ের ব্যবধানে ওর হাসি খুশি ভাইটা কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইকে এই অবস্থায় দেখে জেসির খুবই খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে ভাইয়ের কাছে এগিয়ে গেল। জয় এক দৃষ্টিতে সামনের দেওয়ালটির দিকে তাকিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে সে এই জগতে নেই, হয়তো নিহাকে নিয়েই ভাবছে। জেসি ভাইয়ের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত গলায় বলল,